আজকের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে যে সবাইকে স্বাগতম এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমাদের যে নিউ টপিকস, সেই টপিকসে তোমাদের স্বাগতম। এবং তোমরা জানো আজকের যে টপিক সেটা হবে আমাদের মুনাফার উপর। মুনাফা। হ্যাঁ, এটা হবে আমাদের মুনাফার উপরে। সো আমরা আজকে মুনাফার যে ডিটেলস, অর্থাৎ মুনাফার অঙ্কগুলো আমরা কিভাবে করব, বাস্তব ভিত্তিক আলোচনা আমরা করার চেষ্টা করব। যে আলোচনায় আমাদের বিভিন্ন সমস্যা বেরিয়ে আসলে সেই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়টা আমরা আজকের যে পার্টে উপস্থাপন করার চেষ্টা করব। চলো তাহলে আজকে আমরা আমাদের যে পার্টে আমরা চলে যাই। আজকের যে আমাদের পার্ট সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা। এই মুনাফায় তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা সরল মুনাফা। সরল মুনাফার সূত্রটা তোমাদের ক্যাপচার করতে হবে। তোমরা জানো সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু বি, পি আর এন। আই হচ্ছে ইন্টারেস্ট, আর পি হচ্ছে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে এন হচ্ছে তোমাদের যে সময় বা বছরের যে সংখ্যা সেটা, তাই না? চলো তাহলে আজকে আমরা আমাদের নির্দিষ্ট যে পার্ট সেই পার্টে আমরা চলে যাই। এখানে কতগুলো চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে দেখো একজন আম ব্যবসায়ী, আম দোকানদার কিছু আম নিয়ে বসে আছে। তারপরে এখানে বাজারে কেনাকাটা করছে। তারপরে জাতীয় সঞ্চয়পত্র, আবার এখানে টাকার যে ব্যাংক, আবার এখানে টাকা আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কি করবো, হিসেব করবো যে একটা দোকানদার যদি একটা পণ্য ক্রয় করে বিক্রয় করে সেটা কতটুকু লাভ বা ক্ষতি হয় সেটা আমরা দেখবো। আবার এখানে যদি একটা পণ্য আমরা ক্রয় করে যদি আমরা কাঙ্ক্ষিত মূল্যটা না পাই, অর্থাৎ যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে। বা আমরা কিছু টাকা যদি ব্যাংকে জমা রাখি এটা কত পার্সেন্ট ইন্টারেস্টে আমাদেরকে আমরা মুনাফা পাবো। এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত এই চ্যাপ্টারের যে আলোচনা সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তো আজকের পার্ট আমাদের বুঝতে পারছো যে আজকে আমাদের যে পার্ট সেটা হচ্ছে মুনাফা, তাই না? ওকে, মুনাফা। আমরা এই আজকের যে পার্ট, এই মুনাফা থেকে আমরা যে টপিক গুলো আমরা শিখবো সেই টপিক গুলো চলো আমরা দেখে নিই। সেই টপিকটা হচ্ছে শিখন ফলটা কি হবে, যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি কি বিষয় ধারণা লাভ করতে পারবে সেটা হচ্ছে লাভ ক্ষতি কি তা বলতে পারবে, শতকরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারবে, নির্দিষ্ট সময়ে মুনাফা ও মুনাফার পার্থক্য কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। তাহলে আমাদের যে আজকে যে পার্ট, এই পার্ট শেষে আমরা এই তিনটা বিষয়ের উপর আমরা কি করতে পারবো, দক্ষতা লাভ করতে পারবো, বা আমরা এটা জানতে পারবো, শিখতে পারবো এবং বুঝতে পারবো। চলো তাহলে আমরা মুনাফা, প্রথম যেহেতু আজকের পার্ট মুনাফা, তাহলে মুনাফার যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমরা জানি মুনাফা কি। আমরা আজকে যে কতগুলো সংজ্ঞা শিখবো সেই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই কি করবে, নোট করে ফেলবে। সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব ভিত্তিক। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা মুনাফার যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। ওকে, দেখো এখানে তোমরা এই মুনাফার স্ক্রিনে যখন যা যে সংজ্ঞাটা আসবে তোমরা সেই সংজ্ঞাটা কি করবে, নোট করে ফেলবে, সাথে সাথে নোট করে ফেলবে। ওকে, দেখো মুনাফার যে সংজ্ঞাটা, মুনাফা মানে প্রফিট। কোনো একটি খাতে অর্থ বিনিয়োগ করার কারণে একটি নির্দিষ্ট সময় পর বিনিয়োগকৃত টাকার পরিমাণ উক্ত নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট হারের ভিত্তিতে যে অতিরিক্ত অর্থ পাওয়া যায় তাকে সাধারণত কি বলা হয়, মুনাফা বলা হয়। তাহলে এখানে একটা জিনিস বলবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা কি করবা, এই টপিক, এই যে টপিক গুলো আছে স্ক্রিনে যখন যে সংজ্ঞাটা আসবে সেই সংজ্ঞাটাই তোমরা লিখে ফেলবে। তো এখানে প্রথমে হচ্ছে নির্দিষ্ট সময় লাগবে আর নির্দিষ্ট বিনিয়োগকৃত টাকা লাগবে। ব্যাংকে যদি তুমি কোনো কিছুর মুনাফা পেতে চাও তাহলে তোমার একটা নির্দিষ্ট সময়ের দরকার আর একটা নির্দিষ্ট টাকার পরিমাণ দরকার, যে এই টাকা আমি এত বছরের জন্য আমি কি করলাম,
রেখে দিলাম, বা এত বছর, অথবা আমি একটা ব্যবসা করলাম এত টাকা দিয়ে, একটা নির্দিষ্ট সময় পরে তোমার কি আসবে, প্রফিটটা আসবে সাধারণত। এটাকে অনেক সময় কি সুদও বলা হয়ে থাকে। সাধারণত ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে, কাউকে টাকা ধার দিলে, বা কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করলে মুনাফা বা লাভ পাওয়া যায়। তোমরা এটা অলরেডি আগে জেনেছো। তো মুনাফা এখানে দুই প্রকার, একটি হচ্ছে সরল মুনাফা, আরটি হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা আজকে যে বিষয়টা আছে, আমরা সরল মুনাফা সম্বন্ধে জানবো, বা চক্রবৃদ্ধি মুনাফা সম্বন্ধে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা এটা উঠিয়ে রাখো। ওকে, ঠিক আছে, এটা উঠাইছো? ওকে স্যার একটু। হ্যাঁ হ্যাঁ, খুব দ্রুততার সহিত তোমরা এটা উঠেই ফেলবে, যে মুনাফার সংজ্ঞাটা খুব ভালো করে এভাবে সংজ্ঞাটা তোমরা পরীক্ষায় যখন এসে আসবে তখন এভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে। সুন্দর ভাবে উপস্থাপন যেন খুব সুন্দর ভাবে হয়, সেটা সেদিকে লক্ষ্য রাখবে তোমরা। যখন বলা হয় মুনাফা কাকে বলে, তখন এইভাবে তোমরা এ পর্যন্ত এসে মুনাফা দুই প্রকার, সরল মুনাফা, চক্র বৃদ্ধি মুনাফা, এটাও তোমরা লিখে দিবে। স্যার লিখছি। ওকে, চলো আমরা নেক্সট যে টপিকস আছে সেই টপিকসে চলে যাই। আমাদের এখানে দেখো যে সরল মুনাফা, এই সরল মুনাফার যে বিষয়টা আছে, আমরা সরল মুনাফা বলতে কি বুঝি, বা সরল মুনাফাটা কি সাধারণত আমরা কেমনে বুঝবো যে এটা সরল মুনাফা। এইটাই আমরা সাধারণত দেখবো যে সিম্পল প্রফিট কিরকম হয়। দেখো, শুধু প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে মুনাফা হিসেব করা হয়। প্রারম্ভিক মূলধন এই কথাটা হচ্ছে যে যদি তুমি কত টাকা এখানে ইনভেস্ট করেছো, কত টাকা বিনিয়োগ করেছো, সেইটার উপর ডিপেন্ড করে, সেইটা থেকে তোমার বছর শেষে কত টাকা আসে। শুধু ওইটা যখন হিসেব করা হয় তখন, এবং ওইখান থেকে যে মুনাফাটা আসে, সেই মুনাফাকে সাধারণ বলা হয় যে সরল মুনাফা। শুধু প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। শুধু মুনাফা বা প্রফিট বললে সরল মুনাফাকেই সাধারণত হ্যাঁ বুঝিয়ে থাকে। তোমরা এটা ঠিক এরকম ভাবে যদি বলা হয় সরল মুনাফা কাকে বলে, তাহলে তোমরা সংজ্ঞাটা যেভাবে এখানে লেখা আছে তোমরা হুবহু এভাবেই খাতার মধ্যে লেখার চেষ্টা করবে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে সরল মুনাফা কাকে বলে, শুধু প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর যে মুনাফা হিসেব করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। হ্যাঁ, প্রারম্ভিক মূলধন আমি অলরেডি তোমাকে বলেছি যে প্রারম্ভিক মূলধনটা কি, যে তুমি কত টাকা প্রথম কি করছো, একটা কাজে বিনিয়োগ করেছো, সেই টাকা থেকে কত টাকা তোমার মুনাফা আসছে। যদি এই হিসাবটা করা হয় বছর শেষে, সাধারণত ওই মুনাফাটাকে সরল মুনাফা বলা হয়ে থাকে। ওকে লেখা হয়েছে। ওকে, চলো চলো আমরা চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। চক্রবৃদ্ধি মুনাফা, দেখো, যেটা আমরা সাধারণত ব্যাংক মুনাফা অনেক সময় বলে থাকি, কম্পাউন্ড প্রফিট। চক্রবৃদ্ধি মুনাফা আর একটা নাম কি, অনেক সময় সেটা আমরা বলে থাকি কি ব্যাংক মুনাফা। সাধারণত ব্যাংকে যে টাকাটা রাখা হয়, যে ইন্টারেস্টটা আসে, যার যে মুনাফাটা প্রফিটটা আসে, এটাই সাধারণত কি চক্রবৃদ্ধি মুনাফা। ওই চক্রবৃদ্ধি মুনাফা হারে তোমাদের যে ইন্টারেস্টটা দেয়, তোমাদেরকে সাধারণত দেওয়া হয়, সেটা কি আমরা এখন সংজ্ঞায়িত করব কিভাবে। দেখো, যে প্রতি বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে যে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন গঠিত হয় তাকে চক্রবৃদ্ধি মূলধন বলে। অর্থাৎ যে প্রারম্ভিক মূলধনটা থাকে, যে তুমি যে টাকাটা এখানে রেখেছো ব্যাংকে, বছর শেষে যে বিনিয়োগটা আসবে, মুনাফাটা আসবে, সেই মুনাফাটা কি হবে, দ্বিতীয় বছরে গিয়ে এই মূলধনের সাথে অ্যাড হয়ে টোটালটাই কি হয়ে যাবে, মূলধন হয়ে যাবে। এটা কি মূলত বলা হয় কি চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা, তাহলে আর এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধন বা চক্রবৃদ্ধি মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে সাধারণত কি বলা হয়, চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়ে থাকে। এই সংজ্ঞাগুলো তোমরা খুব একবারে ক্লিয়ার একটা কনসেপ্ট তোমরা রাখবা, যে যে কেউ জিজ্ঞেস করলে পরে যেন তোমরা ফ্লুয়েন্টলি তোমরা বলে দিতে পারো যে এই চক্রবৃদ্ধি মূলধন
এটাকে বলা হয়, বা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এটা, বা সরল মুনাফা হচ্ছে এই ধরনের। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হইলাম যে চক্রবৃদ্ধির মুনাফার আরেকটা নাম হচ্ছে কি ব্যাংক মুনাফা। সাধারণত ব্যাংকে যে টাকা গচ্ছিত রাখা হয় বা সঞ্চয় নিমিত্তে রাখা হয়, সেটা সাধারণত কি কম্পাউন্ড প্রফিট হিসাবে কি করা হয়, গণ্য করা হয়। আর তোমাকে যে ইন্টারেস্টটা দেয় বা প্রফিটটা দেয় সেটা সাধারণত চক্রবৃদ্ধি মুনাফা হারি টাকাটা দিয়ে থাকে। প্রতি বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে যে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন গঠিত হয় তাকে চক্রবৃদ্ধি মূলধন বলে। আর এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধন বা চক্রবৃদ্ধি মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়ে থাকে। ওকে, তোমরা আশা করি তোমরা সেটা উঠিয়েছো। হ্যাঁ, আমি নেক্সট কন্টেন্টে চলে যাচ্ছি। আরেকটু ওকে স্যার, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, এখন যাইতে পারে। ওকে, চলো আমরা বিনিয়োগটা কি আমরা দেখে নিই। আমরা সরল মুনাফা দেখেছি, আমরা চক্রবৃদ্ধি মুনাফা মূলধন কি ওইটাও আমরা দেখেছি, বা চক্রবৃদ্ধি মুনাফা সম্বন্ধে আমরা জেনেছি। এখন আমরা দেখব বিনিয়োগটা কি। এখানে আসলে বিনিয়োগের যে বিষয়টা হলো, বিনিয়োগ হলো একটি মূলধন যা দ্বারা একজন ব্যবসায়ী বা তার ব্যবসা সংক্রান্ত সকল কার্যক্রমের ব্যয় সম্পন্ন করে থাকেন। ওকে, যে বিনিয়োগ হলো একটি মূলধন। আমি কত টাকা একটা যে কোনো কাজে, তুমি ব্যবসার কাজে হোক, তুমি ব্যাংকে টাকা রাখো, যে কোনো কাজ করতে যাও, তোমার কি লাগবে? তোমার টাকা ইনভেস্ট করতে হবে, মূলধন দরকার, তাই না? ক্যাপিটালটা তোমার কি করতে হবে? লাগবে। বা প্রিন্সিপাল অ্যামাউন্ট তোমারটা কি করতে হবে? লাগবে, যে কোনো কাজ শুরু করার আগে তোমাকে। দেখো, বিনিয়োগ হলো একটি মূলধন যা দ্বারা একজন ব্যবসায়ী বা ব্যবসায় তার ব্যবসা সংক্রান্ত সকল কার্যক্রমের ব্যয় সম্পন্ন করেন। এটার আরেকটা নাম হচ্ছে কি মূলধন। এখানে আবার আমরা এখানে শিখবো যে আসল বা মূলধন। আসল যা, মূলধনও কি তাই, ক্যাপিটালও তাই, এবং কি প্রিন্সিপাল অ্যামাউন্টও কি তাই। যেভাবে আসুক না কেন আমরা সেটাকে আসল বা মূলধন হিসাবে গণ্য করব। দেখো, ব্যবসায় বিনিয়োগকৃত বা ব্যাংকে গচ্ছিত প্রথম টাকা বা কাউকে ঋণ হিসাবে প্রদান করা টাকাকেই আসল বা মূলধন বলা হয়। এখন বলা হয় যদি মূলধন কাকে বলে, মূলধন হচ্ছে ব্যবসায় বিনিয়োগকৃত বা ব্যাংকে গচ্ছিত প্রথম টাকা বা কাউকে ঋণ হিসেবে প্রদান করা টাকাকে আসল বা মূলধন বলা হয়। ওকে, আমি প্রত্যেকটা সংজ্ঞায় আমি ক্লাসের শেষে তোমাদেরকে মূল্যায়ন যখন করবো ইনশাল্লাহ তোমরা বলার চেষ্টা করবে। ওকে, তাহলে আমরা প্রথম যে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, মূলধন, আসল বা বিনিয়োগ, এগুলো সবগুলো সংজ্ঞা আমরা শিখেছি, এবং এই সম্বন্ধে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা আশা করি পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা যে পরবর্তী টপিক, সেই টপিকটা আমরা চলো দেখে নিই। সেই টপিকটা কি? এখানে দেখো একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। সবৃদ্ধি মূলধন এর আরেকটি নাম হচ্ছে কি মুনাফা আসল। এর সংজ্ঞাটাও তোমরা শিখতে হবে। সবৃদ্ধি মূল বা আগেরটা একটু আবার দেন। ওকে, দেখো আগেরটা খুব দ্রুততার সহিত তোমরা লিখে ফেলো। তারপরে দেখো যে এখানে সবৃদ্ধি মূলের যে সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞাটা তোমার কি করতে হবে? জানতে হবে। এই প্রত্যেকটা সংজ্ঞায় তোমার এই মুনাফা এবং সুদাসল বা চক্রবৃদ্ধি মুনাফার যখন আমরা প্র্যাকটিস করবো, তখন আমাদের প্রত্যেকটাই কিন্তু লাগবে, এবং প্রত্যেকটা সম্বন্ধে তোমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। আদারওয়াইজ তোমরা কি করতে পারবে না, অঙ্কগুলো বুঝবা না, বা করেও তোমরা কি করতে পারবে না, মজা পাবে না। এখন দেখো আমরা এখানে সবৃদ্ধি মূল কাকে বলে,
আসলের সাথে মুনাফা যোগ করে প্রাপ্ত টাকাকে সবৃদ্ধি মূল বলা হয় বা চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল বলা হয়। এখানে অনেকগুলো নামই আছে, মুনাফা আসল, সবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল। এখানে প্রত্যেকটা কথাই এসে থাকে। তোমরা এখানে স্ক্রিনে এরকম ভাবে ডাক দিও না, হ্যাঁ। ওকে, তাহলে আমরা সবৃদ্ধি মূল কাকে বলে সেটা আমরা জানলাম, যে আসলের সাথে মুনাফা যোগ হয়ে প্রাপ্ত টাকাটাই কি হয়ে যায়, সবৃদ্ধি মূল হয়ে যায়। বা এটাকে সাধারণত সংজ্ঞায়িত করি আমরা এভাবে বলবো যে আসলের সাথে মুনাফা যোগ করে প্রাপ্ত টাকাকে মুনাফা আসল বা সবৃদ্ধি মূল বলা হয়। এখন তাহলে মুনাফার হার কাকে বলে? মুনাফার হার, দেখো এখানে মুনাফার হার হচ্ছে সাধারণত 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। এই যে ব্যাংকে যখন টাকা জমা রাখবে বা রাখো, তখন তোমাদেরকে বলা হয় যে আপনাকে এত পার্সেন্ট ইন্টারেস্ট আমরা দিব, এত পার্সেন্ট ইন্টারেস্ট দিব, তখন 10% ইন্টারেস্ট আমরা দিব। তার মানে তোমাকে বুঝতে হবে 100 টাকায় 1 বছরে 10 টাকা ইন্টারেস্ট পাবে, তুমি যে প্রফিটটা পাবে, মুনাফাটা পাবে, সেটা হচ্ছে 1 বছরে 10 টাকা। তাহলে মুনাফার হারটা আমরা সাধারণত এরকম ভাবে নির্ণয় করব যে সাধারণত 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সবৃদ্ধি মূল কাকে বলে এই সংজ্ঞাটা শিখলাম, মুনাফার হার কাকে বলে এই সংজ্ঞাটা আমরা শিখলাম। এখন দেখবো আমরা সময়কাল কাকে বলে। মুনাফার সময়কাল এই সংজ্ঞাটা আমরা কি করবো এখান থেকে আমরা শিখবো ইনশাল্লাহ, যে মুনাফার সময়কাল। এখান থেকে দেখো, কোনো নির্দিষ্ট টাকার উপর যে সময়ের জন্য মুনাফা হিসেব করা হয় তাকে মুনাফার সময়কাল বলা হয়। এখানে আমি অলরেডি দেখো এখানে বিভিন্ন কালার দ্বারা আমি অলরেডি এখানে ইন্ডিকেট করে দিয়েছি যে কোনো নির্দিষ্ট টাকার উপর যে সময়ের জন্য মুনাফা হিসেব করা হয়। নির্দিষ্ট টাকার উপর যে সময়ের জন্য, মনে করো আমি 5,000 টাকা ব্যাংকে রাখলাম, আমি 10 বছর পরে আমি টাকাটা উত্তোলন করবো, সেই 10 বছর হচ্ছে কি সময়কাল। ঠিক আছে, তাহলে এটা কি সংজ্ঞায়িত করলে কিভাবে বলবো সময়কাল কাকে বলে? তাহলে তোমরা অনেক সময় দেখবো যে পরীক্ষাতে এসে থাকে যে সময়কাল কাকে বলে, এরকম ভাবে যদি তোমরা বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করো তাহলে তোমরা এখানে কিভাবে দেখতে পাবে। তাহলে কোনো নির্দিষ্ট টাকার উপর যে সময়ের জন্য মুনাফা হিসেব করা হয় তাকে সাধারণত মুনাফার সময়কাল বলা হয়। ওকে, আমরা নেক্সট যে টপিকস, আমরা সেই নেক্সট টপিকসে চলে যাই। ওকে, চলো এখানে তাহলে আমরা একটা জিনিস দেখে নিই, এখানে তার পরবর্তী যে টপিকটা আছে সেটা কি, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। এই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করব যে ক্রয় মূল্য কি আবার বিক্রয় মূল্য কাকে বলে, এইটা আমরা সংজ্ঞায়িত করব কিভাবে, ক্রয় মূল্য কাকে বলে আর বিক্রয় মূল্য কাকে বলে। দেখো এখানে এই টপিকগুলো, প্রত্যেকটা টপিক তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাস্তব জীবন ভিত্তিক এই আলোচনাটা। তোমরা খুব ভালোভাবে তোমরা কি করবে এটাকে জানবে, জানার চেষ্টা করবে। ওকে, দেখো এখানে কোন পণ্য বা দ্রব্য ক্রয় বাবদ যে অর্থ ব্যয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য বলা হয়। আমরা অনেকেই জানি ক্রয় মূল্য, কিন্তু সংজ্ঞাটা আসলে স্পেসিফিক সংজ্ঞাটা আমরা জানি না। এই কারণে তোমাদের সাথে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি যে ক্রয় মূল্য কাকে বলে। কোন পণ্য বা দ্রব্য ক্রয় বাবদ যে অর্থ ব্যয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়। আর তাহলে আমরা যে জিনিসটা কিনবো বা বাজার থেকে ক্রয় করব সেটা হচ্ছে কি ক্রয় মূল্য। তুমি যদি আজকে মাছ কিনতে যাও, যে তুমি যে 1,000 টাকার মাছ কিনে নিয়ে আসো, তাহলে সেটা হচ্ছে কি ক্রয় মূল্য। ওকে, আবার এখানে দেখো বিক্রয় মূল্য কাকে বলে, কোন পণ্য দ্রব্য বিক্রয় করে যে অর্থ বা মূল্য পাওয়া যায় তাকে বলা হয় কি বিক্রয় মূল্য। তুমি একটা দ্রব্য কিনেছো, কেনার পরে সেই দ্রব্যটা কি করেছো বিক্রয় করে দিয়েছো, তাই না? তাহলে যে কোনো পণ্য বা পণ্য দ্রব্য বিক্রয় করে যে অর্থ বা মূল্য পাওয়া যায় তাকে বলা হয় কি বিক্রয় মূল্য। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে দুইটা সংজ্ঞা শিখলাম, যে ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে। মূল্য সাধারণত যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুটা, যে একটা পণ্যের যে ভ্যালুটা থাকে, তাই না? যে পণ্য কত টাকা দিয়ে কিনছো, কত টাকা দিয়ে বিক্রি করছো, যে টাকার যে পরিমাণ, এটাই সাধারণত, যত টাকা দিয়ে কিনছো সেটা হচ্ছে ক্রয় মূল্য, কত টাকায় বিক্রি করছো সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তী যে টপিক সেই টপিকসে আমরা চলে যাই। পরবর্তী টপিক কি আছে এখানে, চলো আমরা একটু দেখে নিই।
হ্যাঁ, এখন আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা পড়েছি, এখন আমরা দেখব লাভ আর হচ্ছে কি ক্ষতি। জি। হ্যাঁ, এটা দেখবো, এটা আমরা কিভাবে আসে লাভ বা ক্ষতি, এটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়। দেখো আসলে লাভ ক্ষতি সাধারণত নির্ভর করে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর নির্ভরশীল। তোমরা এটা জানো, আমি কত টাকা কিনলাম, কত টাকা বিক্রয় করলাম, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হবে লাভ, আবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম থাকে তাহলে হবে ক্ষতি, তাই না? এটা আমরা এখানে জানি সেটা। তো কিভাবে সংজ্ঞায়িত করা হয় দেখো, এখানে কোনো পণ্য বা দ্রব্যের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চাইতে বেশি হয় তাহলে কি হবে, লাভ হবে। এটা আমরা অ্যাজ ইউজুয়াল আমরা জেনে থাকি, তাই না? এটা আমরা জানি ইনশাল্লাহ। তারপর দেখো আবার বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চাইতে কম হয় তাহলে ক্ষতি হয়, তাই না? এটা আমরা জানি। তাহলে একটা জিনিস আমি আম, বুঝতে পারি, সাধারণত যদি বলা হয় যে লাভ ক্ষতি কিসের উপর নির্ভরশীল, একটা এমসিকিউ যদি এখানে এসে থাকে লাভ ক্ষতি কিসের উপর নির্ভরশীল, তাহলে তোমরা বলবা অনায়াসেই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর নির্ভরশীল, তাই না? ওকে, চলো তাহলে আমাদের পরবর্তী যে টপিকটা আছে, পরবর্তী স্যার topic- একটু লিখে নেই স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, লিখো। ওকে, লিখেছো? স্যার লিখছি। ওকে, আমি নেক্সট যে টপিক বা কন্টেন্ট সেখানে আমি চলে যাচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, যে এখানে লেখা আছে আহ সরল মুনাফা সংক্রান্ত সূত্র। সরল মুনাফার এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমরা জানো, সরল মুনাফা ইকুয়াল টু হচ্ছে কি আসল গুণন মুনাফার হার ইনটু কি সময়, অর্থাৎ আই ইকুয়াল টু কি পি আর এন। আবার আরেকটা সূত্র এখানে আছে যে সেটা হচ্ছে মুনাফা আসল, তাই না? তোমরা জানো মুনাফা আসলে আরেকটা নাম জানি কি, মুনাফা আসলে আরেকটা নাম আমি কি বলেছিলাম? সমৃদ্ধি মূল বা ব্যাংক মুনাফা। হ্যাঁ, ভেরি গুড, সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন বা ব্যাংক মুনাফা। ওকে, ভেরি গুড। তাহলে দেখুন আসল মুনাফা, আসল মানে হচ্ছে কি আসল প্লাস মুনাফা। তার মানে আসল হচ্ছে কি হুম। প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমরা যদি বলি এখানে তাহলে পি, আর প্লাস হচ্ছে ইন্টারেস্ট, যে তোমার মুনাফাটা আসবে, তাই না? আই তাহলে আই সমান আমরা জানি পি আর এন। এটা যদি আমরা উভয়পক্ষে যে দেখো পি আর যদি এ। কমন নিই তাহলে ওয়ান প্লাস কি আর এন থাকে। এখানে সবগুলোই লেখা আছে, সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট অফ সিম্পল প্রফিট, তারপরে প্রিন্সিপাল, তারপরে রেট অফ ইন্টারেস্ট, আর এখানে এন হচ্ছে টাইম, আর মুনাফা আসল হচ্ছে অ্যামাউন্ট অর টোটাল অ্যামাউন্ট। ওকে, তাহলে আমরা এই মুনাফা আসলে সংজ্ঞা আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা আছে সেটা আমরা জানি। চলো তাহলে এখন আমরা সববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সেই এটা আমরা যে এখানে আসে কিভাবে আসে। দেখো মুনাফা আসল এটা আমরা জানি, মুনাফা প্লাস আসল অর্থাৎ এ ইকুয়াল টু পি প্লাস আই। এখন যদি এখান থেকে যদি বলে মুনাফা কত, তাহলে তোমরা জানো মুনাফা থেকে আসল আমরা বিয়োগ করবো, তাই না? হ্যাঁ, মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করবো, এই প্রত্যেকটা টপিক। অর্থাৎ যদি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে চাই তাহলে আমরা কি করব, মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিব, তাহলে আমাদেরকে আসল বেরিয়ে আসবে। ওকে, তাহলে তাহলে আমরা একটা, এখন তো আমরা অনেকগুলো সংজ্ঞা দেখলাম, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। এখন দেখি আমরা বাস্তব ভিত্তিক কোনো সমাধান আছে কিনা বা কোনো সমস্যায় পড়ি কিনা। তাহলে দেখো, তাহলে দেখি আমরা কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে তোমাদের বইয়ে অনুশীলনী 2.1 এর 3 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা লাভ ক্ষতি কত হবে, সেটা আমরা কি করব, নির্ণয় করব। সাধারণত তোমাদের বইয়ের যে একটা সমস্যা আছে সেই সমস্যাটা দেখবো আমরা এখন, লাভ ক্ষতির হিসাব বের করবো, শতকরা কত টাকা লাভ হয়, শতকরা কত টাকা ক্ষতি হয়।
ওকে, চলো তাহলে আমরা এই সমস্যাটা সমাধান আমরা করে ফেলি। ওকে, তো দেখো এখানে সমাধানটা কি চেয়েছে, এখানে দেখো এই যে এই যে সমস্যা সমাধানটা তোমরা এটা করার চেষ্টা করবে, যে এখানে এই কি কি আছে তোমাদের বইয়ের যে এইচডব্লিউ, এই সমাধানটা তোমরা করবে বই থেকে। এই সমাধানটা তোমরা চেষ্টা করবে সবাই সমাধানটা বই স্যার থেকে। এসডব্লিউ কি পড়াটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এই পড়াটা হচ্ছে তোমাদের, আমি পড়া দিচ্ছি। দেখো প্রথম কথা হলো অনুশীলনী 2.1 এর এই সমস্যাটা তোমরা করার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1 এর 3 নাম্বার, এটা তোমার বাসায় প্র্যাকটিস করবে। জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো জোড়ায় জোড়ায় কাজ, আরেকটা সমস্যা দিচ্ছি, এটা তোমার বাসায় কি করবে, প্র্যাকটিস করবে। দেখো 4 নাম্বার অঙ্ক, দেখো এটা বাসায় প্র্যাকটিস করবে। এখানে লেখা আছে, এখানে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 200 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। স্যার এক পেজ শেয়ার স্ক্রিনটা দিয়ে নিই। হ্যাঁ, দেখো জোড়ায় কাজ, কি কাজটা করতে হবে, তোমরা সম্মিলিত ভাবে কাজটা করবা এরকম ভাবে। দেখো 4 5 এই কাজটা করে তোমাদের কি করতে হবে, করতে হবে। ওকে, বুঝছি স্যার। ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে তার সমাধান দেওয়া আছে, কিন্তু সমাধানগুলো তোমরা কি করবে, বাসায় প্র্যাকটিস করবে। সমাধানটা এখানে দেওয়া আছে, আমরা এটা দেখবো না, আমরা তোমাদের যে প্রবলেমগুলো সমস্যাগুলো আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, তারপর দেখো মূল্যায়নটা, এখানে কত টাকা আসবে মূল্যায়ন যদি আমি বলি তোমাদেরকে করার জন্য, তোমরা ক্যালকুলেটরে অবশ্যই কি করতে পারবে, বের করতে পারবে, এবং এটা তোমরা খাতায়ও বের করতে পারবে। স্যার যদি বলা হয় যে বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকার 4 বছরের মুনাফা কত হবে, এটাও তোমরা কি করতে পারবে, এটাও বের করতে পারবে। কিভাবে আছে এটাও বের করতে পারবে, তাই না? এটা কি সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা, বলো তো? এটা কি সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা? সরল হ্যাঁ মুনাফা। হ্যাঁ, সরল মুনাফা। তোমরা সরল মুনাফার যে সূত্রটা আছে এই সূত্রটা প্রয়োগ করে তোমরা এখান থেকে কি করতে পারবে, বের করতে পারবে। এটা এই 2 জি স্যার। নাম্বার যে মূল্যায়নটা, 2 নাম্বার যে কোয়েশ্চনটা আছে সেটাও তোমরা বের করতে পারবে। এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, সেইগুলো তোমরা কি করবে, খাতায় মিলিয়ে নিবে। যে শতকরা বার্ষিক 5% মুনাফায় 3,000 টাকা, কত বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে কি চেয়েছে, এখানে বলো তো? আগে চেয়েছিল আয়ের মান চেয়েছিল আগে, তাই না? আর এখানে চেয়েছে কি, কত টাকা কত বছরের, তাহলে এখানে সময় চেয়েছে, তাই না? সময়টা বের করতে হবে তোমাদেরকে। তাহলে এখন এই অঙ্কটা দেখো, কোন আসল 10 বছরের মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? আসলে এখানে কি চেয়েছে বলতো? এখানে কি প্রফিট চেয়েছে, মূলধন চেয়েছে, না সময় চেয়েছে? এখানে মূলত, তাই না? এখানে হার চাই নাই, তারপরে কত টাকা আছে এটা চাই নাই। এখানে বলা হয়েছে কোন আসল 10 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা কি হবে, মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে সাধারণত কি সময়টাই তোমাকে কি বের করতে হবে, তাই না? কোনো আসল তোমরা জানো, আসল যদি তুমি কি টাকা ধরো বা ক টাকা ধরো বা 1 টাকা ধরো, সেই হিসাবে তুমি কি করতে পারবে, অঙ্কটা করতে পারবে, তাই না? আবার এই অঙ্কটা তোমরা কি করতে পারবে, 4 নাম্বার যে অঙ্কটা আছে সেটাও তোমরা বের করতে পারবে। যে বার্ষিক শতকরা বার্ষিক 3.50 টাকা হার মুনাফায় 350 টাকা 4 বছরের মুনাফা কত হবে, সেটাও তোমরা বের করতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে এই বাড়ির কাজগুলো তোমরা এটা তোমরা সৃজনশীলটা আছে এটা তোমরা প্র্যাকটিস করবে। এটা তোমরা ইচ্ছা করলে তোমরা এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারো, এটা তোমরা একটু দেখতে পারো। আবার দেখো এখানে যে টপিকস আছে, থ্যাঙ্কস ফর বিং উইথ আস, আনটিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। স্যার এক পেজ স্যার বাড়ির কাছে স্ক্রিন শেয়ার দিয়ে নেই। ওকে, বাড়ির কাজটা তোমরা স্ক্রিনশট দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, জি স্যার। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সাকিব। আসসালাম।